সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার চার্জশিট জমা, ছাত্রলীগ কর্মী সাইফুর সহ ৮ জন অভিযুক্ত। আশুলিয়ায় অ্যাসিড দগ্ধ পোশাক কর্মী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি, অভিযুক্ত সাবেক স্বামী আটক। খাগড়াছড়িতে মমিনুল হত্যায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদণ্ড, ২০১৬ সালে পরিকল্পিতভাবে খুনের প্রমাণ। টাঙ্গাইলে নদী খননের নামে কাটা হচ্ছে ফসলি জমি, পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ। দিনাজপুরে বসানো হচ্ছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন, নিরবচ্ছিন্ন হবে জ্বালানি সরবরাহ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সকাল 11টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এতে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনার পরদিন শাহপরান থানায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে 6 জনের নামে মামলা করেন তার স্বামী। অজ্ঞাত আরও 2-3 জনকে আসামি করা হয় এ মামলায়। ওই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের প্রত্যেকেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে সাইফুর রহমান সহ 6 আসামি ধর্ষণে জড়িত এবং 2 জনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো, আমরা এই বলয়ের মধ্য থেকেই আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। আর সহযোগীরা হলেন রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এর আগে সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনেও এদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এখন সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমেদ। মঞ্জুর, অভিযোগপত্রের বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে, আর এই বিষয়ে দুই পক্ষের কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা? ধর্ষণ মামলার আজকে অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে পুলিশ। এই অভিযোগপত্রে আসলে আপনি জানেন যে 8 জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে কিন্তু প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত ছিলেন 6 জন, যাদের ধর্ষণে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে বিধায় তাদেরকে আসলে এই মামলায় সরাসরি জড়িত বলে আদালতে তারা প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। আর 2 জনকে আসলে তাদের সহযোগী হিসাবে ধরেছে পুলিশ। আর এই মামলায় আসলে আপনি জানেন যে এটা একটা চাঞ্চল্যকর মামলা। এই মামলার ঘটনার 2 মাস 7 দিন পর আজকে পুলিশ এই মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছে। এই মামলার সম্পর্কে আসলে পুলিশ যেটা বলতে চায়, তারা অনেক সেন্সিটিভ একটা মামলা হিসেবে এটাকে তারা নিয়েছিল এবং দীর্ঘ তদন্ত শেষেই এমনটা তারা এমন একটা প্রতিবেদন দিয়েছে যে প্রতিবেদনে আসামিদের শাস্তি নিশ্চিত করা যায়, সেটাই তারা আমাদেরকে জানিয়েছে। আপনি জানেন যে এই প্রতিবেদন 347 পৃষ্ঠার একটা প্রতিবেদন তারা আজকে আদালতের কাছে জমা দিয়েছেন এবং এই প্রতিবেদনের শুনানি হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী রোববার আদালত এই প্রতিবেদনের উপর শুনানির দিন ধার্য রেখেছেন। আর মামলার যিনি বাদী তিনি যেটা আমাদেরকে আজকে কিছুক্ষণ আগে তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটা বলেছেন যে
তারা যেহেতু দীর্ঘদিন পরে পুলিশ এই মামলার চার্জশিট দিয়েছে, তারা সুষ্ঠু বিচার চান এবং ন্যায় বিচার চান এবং যারা এই ঘটনার সাথে জড়িত, বর্বর এই যে ঘটনা, এমসি কলেজে স্ত্রীকে নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন এবং তাকে এমসি কলেজ গেট থেকে ধরে নিয়ে ছাত্রাবাসে এই কয়েকজন ছাত্রলীগ কর্মী 6 জন থেকে 8 জন তারা তার উপর যে পাশবিক নির্যাতন চালিয়েছিল, এই পাশবিকতা তিনি দৃষ্টান্তমূলক শাস্তি চান, যাতে ভবিষ্যতে আর এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে সাহস না পায়। আর আপনি যেটা জানেন যে এই এমসি কলেজকে ঘিরে কিন্তু দীর্ঘদিন ধরে নানা কথা উঠছিল। এখানে বিবদমান ছাত্রলীগের অনেকগুলো গ্রুপ আছে, তারা আসলে আধিপত্য বিস্তার গোটাতেই এমসি কলেজে তারা এই গ্রুপিং কার্যক্রমগুলো চালায়। তাদের আসলে মদতদাতা কারা, এই বিষয়ে আমরা আজকে পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে তাদের মদতদাতাকে কাউকে শনাক্ত করা গিয়েছে কিনা, যাদের আস্ফালনে এরকম এত বড় একটা ঘটনা তারা ঘটিয়েছে। আসলে পুলিশ এটা বলছে যে যেহেতু একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার আলোকে তারা তদন্ত করেছে এবং তদন্তে এই 6 জনেরই এই সরাসরি সম্পৃক্ত পেয়েছে এবং 2 জনকে তারা সহযোগী হিসাবে এই আদালতে তারা তাদেরকে উপস্থাপন করেছে। এখন আসলে বিচার প্রক্রিয়া আসলে বোঝা যাবে তাদের আসলে কি শাস্তি হয়। আর এই মামলার পুলিশ 49 জনকে সাক্ষী রেখেছে যারা এই ঘটনার প্রত্যক্ষদর্শী আছেন এবং পাশাপাশি আপনি জানেন যে এই ঘটনা ঘটার পর কিন্তু 5টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিচার বিভাগ তদন্ত কমিটি হয়েছে, এমসি কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে গঠন করা হয়েছে। যেহেতু এরা ছাত্র ছিলেন এমসি কলেজে, তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি তদন্ত কমিটি ছিল। সব তদন্ত কমিটিতে আসলে বিভিন্ন তথ্য উঠে এসেছে এই এমসি কলেজকে ঘিরে, যারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোরপূর্বক তারা এই ছাত্রাবাসে অবস্থান করছিলেন। করোনার সময় কিন্তু ছাত্রাবাস বন্ধ ছিল, তারপরেও কিন্তু এই ছাত্রলীগ কর্মীরা সেখানে অবস্থান করছিলেন এবং এরকম একটা ভিন্ন ঘটনা ঘটিয়েছে। যেহেতু আদালতে বিচারাধীন মামলা, আদালতে বিষয়টা বিচার হবে এবং বাদীপক্ষ এটাই চাচ্ছেন যে একটা সুষ্ঠু বিচারের মাধ্যমে যাতে এই মামলাটা শেষ নিষ্পত্তি করা যায়। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঞ্জুর আহমদ। অবশেষে শুরু হলো নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া। কক্সবাজারে উখিয়া কলেজ মাঠের অস্থায়ী ট্রানজিট পয়েন্ট থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে রোহিঙ্গাদের প্রথম দলটি। সকালে সরকারি তত্ত্বাবধানের 10টি বাস ছেড়ে যায়। টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরের 34টি ক্যাম্প থেকে অন্তত 500 পরিবারে প্রায় 600 রোহিঙ্গা যাচ্ছেন এই যাত্রায়। মূলত যারা স্বেচ্ছায় যেতে চাচ্ছেন তাদেরকেই নেওয়া হচ্ছে ভাসানচরে। চট্টগ্রাম থেকে ভাসানচরে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনীর 14টি জাহাজ। এদিকে চরে রোহিঙ্গাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত করা হয়েছে। এর আগে রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম ঘিরে বঙ্গোপসাগরের এই দ্বীপ ঘুরে আসে 22টি এনজিওর প্রতিনিধি দল। ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের জন্য সেখানে মজুত করা হয়েছে 66 টন খাদ্য সামগ্রী। কক্সবাজারে আশ্রয় শিবির ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন এমন 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরে ভাসানচরের অবকাঠামো তৈরি করে সরকার। ভাসানচরে যাওয়ার পরও রোহিঙ্গারা বিদেশি দাতা সংস্থার সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। সেটা নিশ্চিত করতে দেশি এনজিওগুলো কাজ করবে বলে জানিয়েছে। সম্প্রতি ভাসানচর পরিদর্শন করে একথা জানান এনজিও কর্মকর্তারা। ভাসানচর আশ্রয়ণ প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে আজও সারা দেশে কর্মবিরতি অব্যাহত রেখেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। টানা 8ম দিন ধরে চলা কর্মসূচির কারণে বন্ধ রয়েছে মাঠ পর্যায়ের সব কার্যক্রম। এতে স্বাস্থ্য কেন্দ্রে সেবা নিতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষেরা। কর্মবিরতির 8ম দিন সকালে বরিশাল সদর উপজেলার পরিবার পরিকল্পনা অফিসের সামনে অবস্থান নেন স্বাস্থ্যকর্মীরা। এতে জেলার 2580টি স্বাস্থ্যকেন্দ্রে বন্ধ রয়েছে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচি। টাঙ্গাইলে দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে লক্ষ্মীপুর জেলার 58টি ইউনিয়নের দুর্ভোগে আছেন সেবা নিতে আসা মানুষ। নোয়াখালীতে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ফেনীতে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন বন্ধ করে সেবার কাজে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন মীর মোবারক হোসেন। এছাড়া নাটোর, নরসিংদী সহ বিভিন্ন জেলায়ও কর্মবিরতিতে আছেন স্বাস্থ্যকর্মীরা। সরকার যদি আমাদের দাবি মেনে না নেয়, আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মাঠে যাব না। আমাদের দাবির বিষয়ে দৃশ্যমান কিছু না হলে এবং আমাদের কেন্দ্রীয় কোনো নির্দেশনা না আসলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া না হবে, আমরা আমাদের কর্মসূচিতে ততদিন পর্যন্ত বহাল থাকব।
আশুলিয়ার জামগড়ায় এক নারী পোশাক শ্রমিককে এসিড নিক্ষেপের অভিযোগে তার সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনার পর অভিযুক্ত রঞ্জু মিয়াকে প্রথমে আটক করে গণধোলায় দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশের সোপর্দ করা হয়। এসিড দগ্ধ নারীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত 10টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন আশুলিয়ার পোশাক কারখানার এক নারী শ্রমিক। জামগড়া এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা এক যুবক তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে। এতে ওই নারীর চোখ মুখ ঝলসে যায়। ঘটনার পর স্থানীয়রা এসিড নিক্ষেপকারী যুবককে হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে এসিডদগ্ধ নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তাকে উদ্ধার করতে গিয়ে স্থানীয় 2 যুবকও এসিডদগ্ধ হন। এসিড নিক্ষেপকারী যুবকের নাম রঞ্জু মিয়া। সে ওই নারী শ্রমিকের সাবেক স্বামী বলে জানিয়েছেন স্বজনরা। পারিবারিক কলহের কারণে 3 মাস আগে তাদের বিচ্ছেদ হয়। রঞ্জু মিয়া পূর্ব পরিকল্পিতভাবে তাকে এসিড নিক্ষেপ করেছে বলে অভিযোগ স্বজনদের। কি লেগে কি হয়েছে ওই অ্যাসিড মারছে। পরে আমরা যাই দৌড়ে ধরছি, আমরা 2 বন্ধু যাই দৌড়ে ধরছি। চিল্লা আওয়াজ শোনার পরে একটা লোক দেখি দৌড়ে যাইতেছে। পরে মানে আমরা পরে অনেকে গিয়ে দৌড়াই আমরা ধরছি। পরে দেখি আমাদের শরীরের উপরে অ্যাসিড নিক্ষেপ করছে। জামাই আছে সারা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন মনে হয় ওই আজকে আসে মনে হয় অ্যাসিড মারছে। পুলিশ জানায় গণধোলাইয়ের পর আটক রঞ্জু মিয়াকে গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশি পাহারায় চিকিৎসা দেয়া হয়। জনগণ আর কি মানে এমন গণধোলাই দিছে, হ্যাঁ ভিতরে ভর্তি করাইছি। সে আপনার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি রাখছে পুলিশ পাহারায়। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ওই নারী জামগড়ায় বাবা মায়ের সঙ্গে থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে পুড়ে স্বামী স্ত্রী ও সন্তানসহ 3 জন দগ্ধ হয়েছে। ভোরে গাবতলী এলাকায় ইয়াসিন মিয়ার 2তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন রেজা কাজী, তার স্ত্রী জামিলা ও তার মেয়ে মিতু আক্তার। বাড়ির মালিক ইয়াসিন মিয়া জানান, ভোরে হঠাৎ করে ঘরের ভেতরে আগুনের সূত্রপাত। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে। পরে ঢাকা মেডিকেলে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয় তাদের। তবে আগুন কিভাবে লেগেছে তা জানাতে পারেনি কেউ। রেজা ভ্যানে করে মনোহরি সামগ্রী বিক্রি করতেন। সে পাবনার আহমদপুর গ্রামের বাসিন্দা। খাগড়াছড়ির গুইমারায় 2016 সালের মমিনুল হত্যা মামলায় তার স্ত্রী রাবেয়া বেগম সহ 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, আবুল কালাম ও আবুল আসাদ ওরফে বিঠু। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো জানান, 2016 সালের 5 ফেব্রুয়ারি গুইমারা উপজেলার রবীন্দ্র কারবারি পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একই বছরের 9 সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে বলা হয়, স্ত্রী রাবেয়া বেগম পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে মমিনুলকে হত্যা করেন। এই মামলায় আদালতে সাক্ষ্য দেন 12 জন। খুলনায় মাছের ঘের কর্মচারী গোবিন্দ সানা হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুর 12:30টায় খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুজ্জামান হিরো এই নির্দেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বিবেক মণ্ডল, সৌগত রায় ও অরুণাভ রায়। তারা 3 জনই পলাতক রয়েছেন। মামলায় বলা হয়, 2015 সালের 19 নভেম্বর থেকে 21 নভেম্বর যে কোনো সময় শ্রী অ্যাগ্রো লিমিটেড কোম্পানির কর্মচারী গৌতম গোবিন্দকে হত্যা করা হয়। 22 নভেম্বর সকালে নদী থেকে ভাসমান অবস্থায় গোবিন্দর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই কৃষ্ণপদ সানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। 2018 সালে 5 জুলাই মামলার শুনানির মধ্য দিয়ে চার্জ গঠন ও বিচার শুরু হয়। এই মামলায় 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় দেন বিচারক। এদিকে বরিশালে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় আবুল কালাম আজাদ নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে উপজেলার বদরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কাঠ ব্যবসায়ী আমজাদ হোসেন সর্দারের সঙ্গে স্ত্রী সালমার প্রায়ই পারিবারিক কলহ হতো। গত রাতেও তাদের ঝগড়া হয়। ভোরে ঘরের দরজা ভেঙে সালমা এবং 2 বছরের শিশু আফরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এই ঘটনায় আমজাদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। গতকালকে তার হাজবেন্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, পারিবারিক কলহ একটু ছিল। তাছাড়াও আমরা আরও ডিটেলস তদন্ত করে দেখবো আসলে বিষয়টা কী হয়েছে। এই কারণ হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। আমাদের সিনিয়র অফিসাররা ওখানে অলরেডি রয়েছেন। পরিবহন খরচ কমানো ও মাঠ পর্যায়ে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে দিনাজপুরে আজ থেকে শুরু হচ্ছে ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন স্থাপনের কাজ। চিরির বন্দরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এ কাজের উদ্বোধন করবেন পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক। কৃষিপ্রধান উত্তরাঞ্চলের ১৬ জেলায় সেচ কাজ ও ডিজেল নির্ভর যানবাহনের জন্য ভারতের শিলিগুড়ির নুমালীগড় তেল শোধনাগার কেন্দ্র থেকে ১৩০ কিলোমিটার পাইপলাইন পঞ্চগড় হয়ে পৌঁছাবে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ডিপো পর্যন্ত। এই পাইপলাইনের মাধ্যমে ডিপোতে বছরে ১০ লাখ মেট্রিক টন জ্বালানি তেল সরবরাহ করা যাবে। পাইপলাইন স্থাপনে ৫২০ কোটি টাকা খরচের মধ্যে ভারত সরকারের অনুদান ৩০৩ কোটি রুপি আর বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দেবে ২১৭ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে প্রায় ৩ বছর। এতে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার পাশাপাশি সম্ভাবনা রয়েছে দাম কমারও। এতে দীর্ঘদিনের জ্বালানির সমস্যা থেকে মুক্তি পাবে উত্তরের ১৬ জেলার মানুষ। ২০১৮ সালে এই পাইপলাইন স্থাপন কাজে চুক্তি সই করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে চট্টগ্রাম বন্দর থেকে সরানো হচ্ছে ২ দশক ধরে পড়ে থাকা ৪৯,০০০ কেজি বিপজ্জনক রাসায়নিক পণ্য। পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এসব পণ্য জি ও সাইকেল পদ্ধতিকে ধ্বংস করতে সুনামগঞ্জে নিয়ে যাওয়ার কাজ শুরু হচ্ছে বৃহস্পতিবার। আর রোববার থেকে রাসায়নিক পণ্য ধ্বংস শুরু হবে। গেল আগস্টে লেবাননের বৈরুতে বিস্ফোরণের পর চট্টগ্রাম বন্দরে বিপজ্জনক রাসায়নিক পদার্থের বিষয়ে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। অনুসন্ধানে বের হয়ে আসে ২০ বছর ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন শেডে পড়ে আছে ৪৯,০০০ কেজি বিপজ্জনক রাসায়নিক পণ্য। দাহ্য ও বিস্ফোরণ ক্ষমতা সম্পন্ন এসব দ্রব্যের ভেতরে রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্লোরাইড, নাইট্রোগ্লু সলিউশন, কস্টিক সোডা, হ্যান্ড স্যানিটাইজার। বিপজ্জনক হিসেবে চিহ্নিত রাসায়নিক পণ্য ধ্বংস করতে ১৩ অক্টোবর পরিবেশ অধিদপ্তরে অনুমতি চেয়ে আবেদন করে কাস্টমস হাউস, কিন্তু এতে সায় দেয়নি পরিবেশ অধিদপ্তর। জিওসাইকেল পদ্ধতিতে এসব দ্রব্য পুড়িয়ে ফেলার কথা জানায় তারা। কেমিক্যালের ক্ষেত্রে এই ইনসিনারেটরের মাধ্যমে সেই বিশ্ব স্বীকৃত নিয়ম এটি। তো এটি যেহেতু আছে বাংলাদেশে একটা প্রতিষ্ঠানের এই সুযোগটা আছে, সেজন্য আমরা ওখানে এটা পুড়িয়ে ফেলার জন্য নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে এসব পণ্য সুনামগঞ্জের লাফার্স হোলসিমের কারখানায় ধ্বংস করতে নিয়ে যাওয়া শুরু হবে। আপনার কমিটির উপস্থিতিতে এই মালামালগুলো স্কট করে আপনার সুনামগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং আগামী রোববার থেকে ওরা টাইম একটু বেশি বলছিল যে পার ডে হয়তো ৫-৬ টন করে করতে পারবে। তাই বলছি না, তোমাদের নিজস্ব কাজ একটু স্টপ রেখে আমাদের এই কাজটা দ্রুত করে দেওয়ার জন্য। এসব রাসায়নিক ধ্বংস করতে ১ সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নদী খননের নামে কাটা হচ্ছে ফসলি জমি। টাঙ্গাইলে ভুয়াপুরে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে উঠেছে এমন অভিযোগ। ভুক্তভোগীরা বলছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই রেকর্ডকৃত জমি কাটার উদ্যোগ নিয়েছে পাওবো। তবে অভিযোগ নাকচ করে পাওবোর দাবি, খননের নির্ধারিত এলাকায় ব্যক্তি মালিকানার কোনো জমি নেই। বংশ পরম্পরায় এই জমিতে আবাদ করে আসছেন ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের কৃষকেরা। এখানকার আবাদেই চলে সংসার। তবে হঠাৎ করে নদী খননের নামে এসব জমি খননের তোড়জোড় শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। গোপালপুর ও ভুয়াপুরে যমুনার বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় সম্প্রতি নদী খননের উদ্যোগ নিয়েছে পাওবো। স্থানীয়দের দাবি, যেখানে খনন চলছে সেটি নদী নয়, তাদের নামে রেকর্ডকৃত ফসলি জমি। এ জমির জন্য প্রতি বছর ভূমি কর দেন তারা। প্রত্যেক সম্পদ, এই সম্পদ আমরা খাজনা খারিজ দেওয়া এবং আমাদের রেকর্ডের সম্পদ। নদী খনন করলে পরে আমরা সর্বসারা হয়ে যাব, আমাদের মাথা গুজার মতো কোনো ঠাই থাকবে না। প্রধানমন্ত্রীর কাছে আঙ্গুর দাবি, আকুল আবেদন, আমনে আঙ্গুর এই নদী খননটা আমাদের আবাদের জমির মধ্যে জানি নেন না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রকৃত ভূমি মালিকদের ক্ষতিপূরণ দিয়েই খনন শুরু করা উচিত। একান্তই সরকারের কাজ, এটি যদি করেন তাহলে আমাদের জনগণের যথার্থ ক্ষতিপূরণ দিয়ে জমির মূল্য নির্ধারণ করে ড্রেজিং করার আমি অনুরোধ করছি। তবে অভিযোগ অস্বীকার করে পাওবো বলছে, সরকারি সম্পত্তিতেই চলছে ড্রেজিং।
যদিও স্থানীয়দের অভিযোগ তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রথম কথা হলো যে সেখানে ব্যক্তি মালিকানাধীন কোনো জমি থাকার কথা না, কারণ এটা নদী। তারপরেও যদিও কোনো না কোনোভাবে হয়তো অবৈধভাবে হতে পারে, হয়তো কেউ নাম খারিজ করে নিজের নামে জোট করে নিছে, তো সেখানেও তার সে ক্ষতিগ্রস্ত হবে না, বরঞ্চ তার সেই ফসলি জমি বাড়িঘর সেটারে আমরা একটা পার্মানেন্ট রূপ দিতে যাচ্ছি। আমার উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে সরেজমিন তদন্ত করে কাগজপত্র যাচাইক্রমে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা দিই। যমুনা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় 215 কোটি টাকা ব্যয়ে খনন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নেত্রকোনায় 1 দশক ধরে কোনো মজা পুকুর সংস্কার হচ্ছে না। ফলে একদিকে যেমন পুকুরগুলো মশার উৎপত্তিস্থলে পরিণত হয়েছে, তেমনি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়েছে পুকুরের পানি। ফলে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এসব পুকুর দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। নেত্রকোনায় প্রায় 25 লাখ মানুষের বসবাস। ঘনবসতিপূর্ণ এই জেলায় দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় রয়েছে অন্তত অর্ধশত পুকুর। পৌর শহর ও উপজেলা সদরের এসব পুকুর ময়লা আবর্জনা ও কচুরিপানায় ভর্তি। কোথাও ভরাট হয়ে এমন অবস্থা হয়েছে যে সেগুলোকে আর পুকুর বলে চেনারও উপায় নেই। সংস্কার না হওয়ায় এসব পুকুরের পানীয় ব্যবহারের অযোগ্য। মশার নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে পুকুরগুলো। পুকুরটা আবর্জনায় বইরে গেছে, পুকুরটা পরিষ্কারও করে না, কেউ কাজ কামও করতে পারে না। এখন যদি আবার নতুন করে সুন্দর করে পুকুরটা আপনার পূরণ করে দেয়, তাহলে আমরা সবাই এখানে গোসল টোসল করতে পারি। দুর্গন্ধ ফালায় আমরা আশেপাশের বাসা বাড়ি সবাই কষ্ট রোগে ভুগতেছে। এরই মধ্যে 17টি পুকুর সংস্কারের টেন্ডার ডাকা হয়েছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, ধীরে ধীরে সব পুকুরই ব্যবহার উপযোগী করা হবে। জনস্বাস্থ্য প্রচলিত একটি প্রকল্প নেওয়া হয়েছে, টেন্ডার হয়ে গেছে 17টা পুকুরের। পরবর্তী পর্যায়ে আমরা পৌরসভার মধ্যে যেসব পুকুর আছে সেসব পুকুরের ক্ষেত্রেও একই প্রকল্প গ্রহণ করবে সরকারের তরফ থেকে, এবং আশা করছি জনগণ এই প্রকল্প থেকে খুব ভালো সুবিধা এবং উপকার পাবে। এসব পুকুর সংস্কার হলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারেও কাজে লাগবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর মুক্ত দিবস আজ 4 ডিসেম্বর। 71-এর এই দিনে কামালপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর শক্তিশালী ঘাঁটির পতন ঘটায় 11 নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধারা। কামালপুর শত্রুমুক্ত হওয়ার মধ্য দিয়ে সূচিত হয় জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও ঢাকা বিজয়ের পথ। মুক্তিযুদ্ধের শুরুতেই মেঘালয় রাজ্যের সীমানা ঘেঁষা কামালপুরের শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছিল বেলুচ রেজিমেন্টের পাক সেনারা। এই ঘাঁটির দখল করাই ছিল 11 নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের মূল লক্ষ্য। সেক্টর কমান্ডার বীরুত্তম কর্নেল তাহেরের রণপরিকল্পনা অনুযায়ী 71-এর 24 নভেম্বর কামালপুর ঘাঁটি অবরোধ করা হয়। দুপক্ষের মধ্যে সম্মুখ যুদ্ধে প্রথম দিনে শত্রুপক্ষের ছোঁড়া মর্টার শেলে মারাত্মকভাবে আহত হন তিনি, হারান একটি পা। এরপর উইং কমান্ডার হামিদুল্লাহ খান বীর প্রতীকের নেতৃত্বে টানা 10 দিন মরণপণ যুদ্ধের পর 4 ডিসেম্বর সন্ধ্যা 7টায় 162 সেনা সদস্য সহ আত্মসমর্পণ করে কামালপুর ক্যাম্পের গ্যারিসন কমান্ডার আহসান মালিক খান। কামালপুর যুদ্ধে 194 জন শহীদ হন। মাগুরা সদর উপজেলার রাউতরা গ্রামের আব্দুল আজিজ দেশের টানে অংশ নেন 71-এর স্বাধীনতা যুদ্ধে। 35 বছরেরও বেশি সময় ধরে গ্রামে গ্রামে শোনান মুক্তিযুদ্ধের গল্প। নিজের অর্থে শিশুদের মাঝে বিতরণ করেন মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসের বই। মাগুরার গ্রামে গ্রামে শিশুদের গল্প শোনান মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। গাছের তলায় মাঠে যেখানে এই সুযোগ পান তুলে ধরেন 71-এর বীরত্বের গল্পগাথা, আর শিশুরাও শুনেন মুগ্ধ হয়ে। তিনি আমাদের খুব ভালোবাসেন, তা আমরাও ওনাকে অনেক ভালোবাসি এবং আমরা ওনাকে অনেক শ্রদ্ধা করি। নিজের অর্থে বাড়ি বাড়ি গিয়ে বিলি করেন নানা ধরনের বই। কেবল তাই নয়, 1985 সালে নিজ গ্রামে গড়ে তোলেন আর্ট স্কুল। প্রতি শুক্রবার বিনামূল্যে শেখানো হয় ছবি আঁকা। উনি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় ঘুরে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের গল্প শোনান। নিজের পকেটের টাকা দিয়ে বাচ্চাদের গল্পের বই কিনে দেন। সবার যাতে উপকার হয় সেই চেষ্টাটাই করে, মানুষ ভালো থাকে, ভালো চলে, সেই চেষ্টাটা, সেই বুদ্ধিটা সবার দেয়। ছোটকালেতে আমাদের এমনি বেড়াতে আমাদের খেলাধুলা শেখাতো এবং মুক্তিযুদ্ধ ওনার সঙ্গে আমি করেছি, ভালো ফাইট করেছে এই রাউতরায়। প্রতিটি শিশুই হয়ে উঠুক দেশ গড়ার কারিগর, সেই প্রত্যাশা মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের। আজকে আমাদের কর্তব্য, আমাদের প্রত্যেকটা মুক্তিযোদ্ধার কর্তব্য বাচ্চাদের মাঝে যায়, যাতে তারা এই দেশের সম্পর্কে জানতে পারে, শেখ মুজিব সম্পর্কে জানতে পারে, 71-এর যে ঘটনাগুলো ঘটছে, কি ঘটছে, অনেক কিছু বইটি থাকে না, কিন্তু এগুলো যদি বাস্তব জানতে পারে, এইগুলো নিয়ে কিন্তু আমার
চিন্তা। 1938 সালে মাগুরার রাউতারা গ্রামে জন্মগ্রহণ করেন মানুষ গড়ার এই কারিগর আব্দুল আজিজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর ইউনিয়নে গড়ে উঠেছে চাষিদের নিজস্ব বীজ ব্যাংক। ধান, গম, পাট ও ডালের বীজ সংরক্ষণ করে গ্রামটি স্বয়ংসম্পন্ন বীজগ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে। কৃষকদের দাবি, তাদের উৎপাদিত বীজ অন্য যে কোনো সংস্থার বীজের চেয়ে উন্নত মানের। সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চাষিরা এখন ব্যস্ত আগামী বোরো মৌসুমের বীজতলা তৈরিতে। তাদের সংগ্রহে আছে অন্যান্য মৌসুমের ধান, গম, পাট ও ডালের বীজ। নিজেদের চাহিদা মিটিয়ে এসব বীজ বিক্রিও করছেন তারা। 2013 সালে কৃষি অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন ও সংরক্ষণের কাজ শুরু করেন এই চাষিরা। কয়েক বছরের মধ্যেই হয়ে ওঠেন স্বয়ংসম্পূর্ণ। যেটা ভালো জাত হয় সেটি অফিসাররা এসে দেখে, আমরা বলে, আমরা বেশ সব ছাঁটাই বাছাই করে আমরা নিজে আইনে তারপর সংরক্ষণ করে বাইরের মানুষকে দিয়ে আমরা নিজে ব্যবহার করি। 10 কেজি ধানের 700 টাকা 800 টাকা বস্তা না কিনা আমরা লাভবান হচ্ছি, যে এই টাকাটা থেকে আমরা লাভবান হতে পারছি, যে আমার নিজের বিছন নিজের তৈরি করে নিজে জমিতে আবার রাখতে পারছি। স্থানীয় কৃষি বিভাগ বলছে, বীজ বিক্রি করে বাড়তি আয়ের পাশাপাশি কমেছে বীজ সংকটও। আর এই বীজগুলো উন্নত মানের বলেও দাবি কৃষি কর্মকর্তা। সময় অনুযায়ী এই যে রগিংয়ের ব্যাপারটা, বাছাই করা, তো সময় অনুযায়ী বাছাই করাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। কোন সময় আমার ফুলটা আসবে সেই সময় আমার একবার বাছাই করতে হবে, বা আগাছা আছে কিনা সেই আগাছাটা সঠিক সময়ে বাছাই করতে হবে। এটা কিন্তু অনেকে মেনটেন করতে পারে না, যেটা আমরা এই গ্রুপগুলোতে খুব ভালো করে মেনটেন করার চেষ্টা করছি। এসব বীজের সরবরাহ ও সংরক্ষণ বাড়াতে কৃষি বিভাগের সহায়তা চেয়েছেন সুন্দরপুরের কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।